স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজ আমরা ডিট্টো নামের একটি খুব বিশেষ এবং ভিন্ন ধরনের কোরিয়ান সায়েন্স ফিকশন রোম্যান্টিক ড্রামা মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। বলে রাখি, 2000 সালেও এই একই নামে একটি মুভি তৈরি হয়েছিল, আর এই মুভিটি হলো তারই রিমেক। তবে বন্ধুরা, এটি তার থেকে কিছুটা আলাদা এবং আসল মুভির তুলনায় কিছুটা নতুনও, আর তাই আমরা এটিকেই বেছে নিয়েছি। তো চলুন গল্পের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। গল্পটা এমন যে অতীতের এক ছেলে এবং ভবিষ্যতের এক মেয়ে একটি রেডিওর মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, এবং যখন প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে এমন পরিবর্তন ঘটে, তখন তাদের জীবন এবং তাদের আশেপাশের মানুষদের জীবনে কেমন পরিবর্তন আসে সেটাই এই গল্পে বলা হয়েছে। আর শেষে গিয়ে এই পরিবর্তনটাই একটা টুইস্ট হিসেবে প্রমাণিত হবে বন্ধুরা। তাই এটি শুধু একটি সায়েন্স ফিকশন মুভি নয়, বরং একটি রোমান্টিক ফিল গুড মুভিও, যা আপনাকে অবশ্যই ইমোশনাল করে তুলবে। আচ্ছা, গল্পের শুরুতে আমরা কিম নামের এক কলেজ ছাত্রকে দেখি, যে সাইকেলে চড়ে দারুণভাবে ঘুরে এসে নিজের গান শুনতে শুনতে কলেজে যাচ্ছে। হ্যাঁ, এই হলো আমাদের গল্পের হিরো, যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং ছুটির পর আজ কলেজ আবার খুলছে। তার সাথে তার এক বন্ধু আছে। সে বলে, তুই কি জানিস এই বছর 17টা মেয়ে মেকানিক্যাল ডিপার্টমেন্টে জয়েন করছে। কিম অবাক হয়ে যায়, এতগুলো মেয়ে, তাও আবার মেকানিক্যাল ডিপার্টমেন্টে? হ্যাঁ, খুশিতে মরে যাস না। আরও শোন, আমি জানি ওদের মধ্যে একজন টপ স্কোরার আছে যে আমাদের ডিপার্টমেন্টে রেজিস্টার করেছে, কিন্তু এখনো ভর্তি হয়নি। তো আমি তোকে ওর নম্বর এনে দেবো, তুই ওর সাথে কোনোভাবে কথা বলে আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হতে রাজি করা। তারপর আমরা পুরো কলেজে ঘোষণা করতে পারবো যে টপ স্কোরার আমাদের ডিপার্টমেন্ট বেছে নিয়েছে। জানি একই বন্ধুরা, এটা 1999 সাল। কিমের বন্ধু তাকে ওই মেয়ের নম্বর দেয় এবং কিম তাকে একটি ভয়েস মেইলে বলে, আমি শুনেছি আপনি আমাদের কলেজে রেজিস্টার করেছেন, কিন্তু এখনো ভর্তি হননি। এই ইউনিভার্সিটির সেরা ডিপার্টমেন্ট হলো মেকানিক্যাল ডিপার্টমেন্ট। আপনি এটাতে জয়েন করুন, আর আপনার যা কিছু সাহায্যের প্রয়োজন হবে আমি করব। সর্বোপরি আমি মেকানিক্যাল ক্লাসের লিডার, তাই সে আমাকে নিজের থেকেও বেশি আপন মনে করবে। তুমি আজই এসে মেকানিক্যাল ডিপার্টমেন্টে রেজিস্টার করে নাও, আর আজ যে ফ্রেশার পার্টি হতে চলেছে সেটাও জয়েন করো। আর হ্যাঁ, আমি তোমার জন্য কলেজের অডিটোরিয়ামে অপেক্ষা করব এবং নিজেই তোমাকে পার্টিতে নিয়ে যাব। বলে রাখি বন্ধুরা, সে ওই মেয়েটির ব্যাপারে কিছুই জানে না, শুধু জানে যে সে একজন মেয়ে, এবং সে এটাও ভাবে যে আমার বন্ধুর ওই মেয়ের সাথে বন্ধুত্ব করার আগে আমি নিজে তার সাথে বন্ধুত্ব করতে চাই, আর তারপরে এই বিষয়টিকে এগিয়ে নিয়ে আমি তার বয়ফ্রেন্ড হয়ে যাব। এটাই কিমের চালাকি বন্ধুরা। এবং ওই মেয়েটি হানসোল কিমের সাথে অডিটোরিয়ামে দেখা করে, আর এখানে মেয়েটিকে দেখা মাত্রই কিম তার প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। এই মেয়েটির নাম হানসোল। সে জিজ্ঞেস করে, আপনি তো মেকানিক্যাল ক্লাসের লিডার। দেখুন, আমি এই কলেজের ব্যাপারে কিছুই জানি না, তো আপনি কি আমাকে কলেজটা ঘুরিয়ে দেখাবেন? আর হ্যাঁ, আমি কিছু ক্লাবে যোগ দিতে চাই। তখন কিম খুব খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো এই মহান কাজের জন্যই জন্মেছি। আসুন, আমি আপনাকে কলেজ ঘুরিয়ে দেখাবো এবং ক্লাবেও যোগ করিয়ে দেব। এই বলে সে হানসালকে কলেজের প্রতিটি কোণ ঘুরিয়ে দেখায়, এবং তার সাথে ঘোরাটা কিমের জন্য কোনো উৎসবের থেকে কম নয়। পুরো কলেজ দেখানোর পর অবশেষে সে হানসালকে একটি রেডিও রুমে নিয়ে আসে। হানসালের রেডিও খুব পছন্দ, এবং সে বলে, আমরা কি ওই ঘরে গিয়ে রেডিওটা চালাতে পারি? খুব মজা হবে। তখন কিমও ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজায় তালা ঠেকে শক খায়। তখন কিম বলে, মনে হচ্ছে কিছু সমস্যা আছে, কারেন্ট আসছে, আমরা অন্য কোনো দিন দেখব। হানসল তখন জিজ্ঞেস করে, এই কলেজে কি এমন কেউ আছে যে রেডিও চালাতে পারে? বন্ধুরা, কিমের আরেকজন বন্ধু আছে যার নাম শি, যার কাছে একটি রেডিও আছে এবং সে ওটা চালাতে জানে। কিন্তু এখন কিম দ্বিধায় পড়ে যায় যে হানসলকে বলবে কিনা, কারণ যদি সে শিয়ের কথা বলে দেয় আর হানসল শিয়ের কাছাকাছি চলে যায়, তাহলে তার কাজটাই ভেস্তে যাবে। না না না, আমি ওর কথা বলবো না। এই ভেবে সে প্রসঙ্গ পাল্টে বলে, এই রেডিও পুরনো দিনের মানুষ ব্যবহার করত, আজকাল ফোন আর পেজারের মতো নতুন ডিভাইস এসে গেছে, আর তাছাড়া এই রেডিও চালিয়ে তুমি কি করবে? তখন হানসল বলে, আরে আমি এই রেডিও চালানো শিখতে চাই, এবং আমি অবশ্যই এমন কাউকে খুঁজে বের করব যে আমাকে শেখাতে পারে। এভাবেই তাদের কথায় কথায় সন্ধে হয়ে যায়, এবং কিম ও তার বন্ধুরা ফ্রেশার পার্টিতে যোগ দিয়ে খুব মজা করছে। এখন বন্ধুরা, হানসোল এখানার সমস্ত ফ্রেশারদের মধ্যে টপ স্কোরার, তাই সবার নজর তার দিকেই, যে সে একটি ভালো মেয়ে, পড়াশোনায় ভালো। তখন এক সিনিয়র ছাত্র মদ খেয়ে তাকে বিরক্ত করে, দুর্ব্যবহার করে। তখন হানসোল তাকে এমন উচিত জবাব দেয় যে সে খুব অপমানিত হয়। সে হানসলকে মারতে উদ্যত হয়, এবং সবাই অবাক হয়ে যায় যে এই মেয়েটি কে, যে নিজের কলেজের ডনকে এমন কড়া জবাব দিচ্ছে। পার্টি শেষ হওয়ার পর দুজনেই বাইরে আসে। তখন কিম বলে,
আমিও তো ওই সিনিয়রকে ভয় পাই, আর তুমি তাকে এমনভাবে বকলে যেন সে একটা ছোট বাচ্চা। দেখো, এই অপমান সে 7 জনম মনে রাখবে। কিন্তু আমার ভয় লাগছে যে সিনিয়র ছাত্ররা একসাথে এসে আমাদের সবাইকে ধুয়ে দেবে। তখন হানসাল বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? ভুল তো সে করেছে, ভয় তো তার পাওয়া উচিত, আমাদের নয়। এরপর সে হানসালকে তার হোস্টেলে ছাড়তে আসে এবং বলে, আজকের দিনটা খুব ভালো ছিল যে তুমি আমার সাথে ছিলে। আর যাই হোক, আজ আমাদের প্রথম দেখা, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে যেন আমরা অনেকবার আগে দেখা করেছি। কি বলে এটাকে, আমাদের বন্ডিংটা খুব স্ট্রং হয়ে গেছে। একটা কাজ করি, কাল আমরা দুজনে একসাথে লাঞ্চ করি, কি বলো? এইভাবে বন্ধুরা সে একটার পর একটা এত কথা বলে ফেলে যে হানসাল বিভ্রান্ত হয়ে যায়। কিমও কিছুক্ষণ পর বিচলিত হয়ে পড়ে যে, বন্ধু, আমি একটু বেশিই বলে ফেলেছি, প্রথম দিনেই এত কিছু বলে দিলাম। কিন্তু তখন হানসাল বলে, ঠিক আছে, কাল লাঞ্চে দেখা হবে। আর এটা শুনে কিমের খুশির সীমা থাকে না। সে গিয়ে সরাসরি শিকে বলে, শিকে বন্ধুরা যে রেডিও চালাতে জানে। আর এখন সে বলে যে, তুই তো জানিস হানসাল ওই রেডিওটা খুব পছন্দ করে, তুই কি আমাকে তোর রেডিওটা দিবি? আমি ওটা দিয়ে ওকে ইমপ্রেস করতে চাই। শি বলে, হ্যাঁ বন্ধু, আমার বাড়িতে ওটা পড়েই আছে, নিয়ে যা, কোনো সমস্যা নেই। আর যদি কিমের কথা বলি, তো বেচারা একা, তার পোষা কচ্ছপ ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। সে তার মনের সব কথা ওই কচ্ছপকেই বলে যে, আমি হানসালের সাথে দেখা করেছি আর সারা দিন ওর সাথে কাটিয়েছি, আমি ওকে খুব ভালোবাসি ইত্যাদি। এখন বন্ধুরা, কিম শিয়ের ওই রেডিওটাও নিয়ে এসেছিল, আর তখন ওই রেডিও থেকে একটা আওয়াজ আসে, কিন্তু কিম সেটা খেয়াল করে না। পরের দিন সে কলেজে হানসালকে দেখতে যায় এবং তাকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর জিজ্ঞেস করে, পড়াশোনা শেষ করে তুমি কি হতে চাও ভবিষ্যতে? সে বলে, আমি একটা ভালো চাকরি করতে চাই আর শুধু আমার পরিবারকে খুশি রাখতে চাই। কিন্তু বন্ধুরা, কিমের মনোযোগ তার উত্তরে নয়, বরং তার মুখের দিকে। আর আজকাল সে একটু বেশি সুন্দর লাগছে এমনটা তার মনে হয়। হানসাল জিজ্ঞেস করে, আচ্ছা তুমি জীবনে কি হতে চাও, কি করতে চাও, মানে ভবিষ্যতে? তখন কিম না ভেবেই চট করে বলে ফেলে, আমি তোমাকে এখনই চুমু খেতে চাই। কিন্তু বন্ধুরা, তারপর সে নিজের ভুল বুঝতে পারে যে আমি এটা কি বলে ফেললাম। আর হানসাল তার কথা শুনে রেগে যায় যে এ কেমন অভদ্র ছেলে বন্ধু। তখন কিম তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে দেখো, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। কিন্তু বেচারি মেয়েটি বিরক্ত হয়ে চলে যায়। তখন কিম তার ঘরে এসে নিজের দুঃখ ওই কচ্ছপকে জানায় যে, বন্ধু জানিস, আমি আজ কত বড় ভুল করে ফেলেছি। আমাদের প্রেম কাহিনী শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল ভাই। ও নিশ্চয়ই আমাকে রাস্তার রোমিও ভাবছে যে কালকেই দেখা হলো আর আজই চুমু খেতে চাইছে, বলো তো। আর তারপর বন্ধুরা, আমরা আবার ওই রেডিও থেকে কিছু আওয়াজ শুনতে পাই, যেন কোনো সিগন্যাল আসছে। সে গিয়ে শোনে তো ওদিক থেকে একটি মেয়ে কথা বলছে, মানে রেডিওর অন্যদিকে। কিমও তার সাথে কথা বলতে শুরু করে। তখন সে খুশিতে চিৎকার করে ওঠে যে, আরে এটা তো কাজ করছে, আমি তো ভেবেছিলাম এটা পুরনো মডেলের, কিন্তু এতেও সিগন্যাল আসছে। তখন ওই মেয়েটি, মানে অন্য দিক থেকে, কিমকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আর তুমি কোথায় থাকো? কিম নিজের নাম আর ইউনিভার্সিটির নাম বলে এবং সে বলে যে, আমি মেকানিক্যাল সেকেন্ড ইয়ারে পড়ছি। তখন মেয়েটি অবাক হয়ে বলে, আমিও তো একই ইউনিভার্সিটিতে পড়ি। তুমি মেকানিক্যাল পড়ছো আর আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ছাত্রী। আমার নাম মনি এবং আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে রেডিওর মাধ্যমে কোনো অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ করে তার ইন্টারভিউ নিতে হবে। আর আমার বাবার কাছেও একটা রেডিও আছে, কিন্তু আমি ভেবেছিলাম ওটা পুরনো হয়ে গেছে, তাই কাজ করবে না। কিন্তু এটা তো ভালোই কাজ করছে, তো প্লিজ আমাকে সাহায্য করো। কিম বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি কি রেডিও চালাতে জানো? আর বন্ধুরা, এখন আমরা যে রেডিওর কথা বলছি সেটা পুরো মুভিতে একটা হ্যাম রেডিও, তাই আমি এখন থেকে রেডিওই বলবো। আচ্ছা, তো সে বলে, আমার বাবার কাছে এটা চালানোর জন্য একটা ম্যানুয়াল আছে, আমি ওটা পড়েই চালাচ্ছি। কিম বলে, বন্ধু প্লিজ তুমি কি আমাকে ওই ম্যানুয়ালটা দেবে? বিনিময়ে আমি তোমার সব অ্যাসাইনমেন্টে সাহায্য করব। মনি রাজি হয়ে যায় এবং বলে, কাল আমরা কলেজের বিল্ডিংয়ের সামনে দুপুর 12টায় দেখা করব, ঠিক আছে? কিম বলে, ঠিক আছে। কিম সময় মতো পৌঁছে যায় এবং সেই বিল্ডিংয়ের সামনে কড়া রোদের মধ্যে দাঁড়িয়েও থাকে। লাঞ্চ ব্রেকও শেষ হয়ে যায় এবং দুপুর 2টো পর্যন্ত মনি আসে না। তাই বেচারা কে মন খারাপ করে চলে যায় এই বলে যে মেয়েটা আমার সাথে মজা করলো। এখন পরের দৃশ্যে মনি সেই একই জায়গায় কিমের জন্য অপেক্ষা করছে। সেই সময় খুব রোদ ছিল বন্ধুরা, যখন কিম বিল্ডিংয়ের বাইরে ছিল, কিন্তু এখন দেখুন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এখানেই আমরা জানতে পারি যে আসলে দুজনেই
আলাদা টাইম লাইনে আছে। কিম আছে 1999 সালে আর মনি আছে 2022 সালে। আলাদা টাইম লাইনে থাকা সত্ত্বেও কোনো কারণে দুজনেই রেডিওর মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছিল, কিন্তু এই মুহূর্তে কিম আর মনি এটা জানে না, আর এই জন্যই তারা বৃথাই একে অপরের জন্য অপেক্ষা করছে। বেচারি মনি বৃষ্টিতে ভিজতে ভিজতে কিমের জন্য অপেক্ষা করছে, আর তখন তার ঘনিষ্ঠ বন্ধু ইয়ংজি ছাতা নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, এত ভারী বৃষ্টিতে কার জন্য অপেক্ষা করছিস? তখন মনি খুব দুঃখের সাথে বলে, আমি আমার অ্যাসাইনমেন্টের জন্য এক অপরিচিত ব্যক্তির সাথে দেখা করতে এসেছিলাম। সে বলেছিল এখানে দেখা করবে, কিন্তু সে আসেনি। ইয়ংজি বলে, চিন্তা করিস না বন্ধু, চল কোনো রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। এখন দুজনেই একটা রেস্টুরেন্টে যায়। বলে রাখি, ইয়ংজি আর মনি অনেক বছরের বন্ধু, কিন্তু মনি ইয়ংজিকে একতরফা ভালোবাসে, কিন্তু ইয়ংজি তাকে শুধু নিজের ভালো বন্ধু মনে করে, এর বেশি কিছু নয়। আর মনি তাকে প্রপোজ করতে ভয় পায়, পাছে ইয়ংজির খারাপ লাগে আর তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তো যখন মনি তাকে তার অ্যাসাইনমেন্টের সমস্যার কথা বলে, তখন সে তার মজা উড়িয়ে বলে, যদি ইন্টারভিউই নিতে হতো তাহলে তো আমারটাও নিতে পারতিস। মনিও রেগে গিয়ে বলে, আরে আমাকে সত্যি সত্যি কোনো অপরিচিত ব্যক্তির ইন্টারভিউ নিতে হবে বুঝলি, আমার বন্ধুর নয়, তাও আবার রেডিওতে। যদি আমি গড়বড় করি তাহলে লেকচারার আমাকে ক্লাসে সবার সামনে অপমান করবেন। পরের দৃশ্যে বন্ধুরা, কিম আবার সেই রেডিওর মাধ্যমে মনির সাথে যোগাযোগ করে এবং তাকে খুব বকাবকি করে যে আমি ওই কড়া রোদের মধ্যে তোমার জন্য অপেক্ষা করছিলাম, 12টা থেকে 2 ঘন্টা তোমার জন্য অপেক্ষা করেছি। রোদ এত তেজ ছিল যে আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি আসোনি। আরে যদি তোমার আসার ইচ্ছেই না ছিল তাহলে আমাকে ডাকলে কেন? তখন মনি বলে, 1 মিনিট দাঁড়াও, রাগ তো আমার করা উচিত, তোমার নয়। আমি তোমার জন্য বৃষ্টিতে 2 ঘন্টা অপেক্ষা করছিলাম, তাও আবার ঝমঝম বৃষ্টিতে। তুমি তো বলছো রোদ ছিল। তখন কিম বলে, বৃষ্টি হচ্ছিল? আরে আমি তো ওখানে রোদে শুকিয়ে যাচ্ছিলাম, আর তুমি বলছো বৃষ্টি হচ্ছিল? এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি মিথ্যে বলছো, তুমি একটা 1 নম্বর ধাপ্পাবাজ। আমি ধাপ্পাবাজ? আরে তুমি একটা 1 নম্বর ধাপ্পাবাজ। আমি বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে ঠান্ডা লাগিয়ে ফেলেছি জানো, আর এখনো বৃষ্টি হচ্ছে। এই বলে সে মাইকটা বাইরের দিকে ঘুরিয়ে দেয়, আর সত্যি বন্ধুরা বৃষ্টির আওয়াজ শোনা যায়। কিম বলে, তুমি আমাকে বোকা পেয়েছো নাকি? রান্নাঘরে বাসন মাজছো বুঝে, তারই আওয়াজ আসছে। আর হঠাৎ সেখানে মেঘ গর্জন করতে শুরু করে বন্ধুরা, আর খুব জোরে বজ্রপাত হয়। এতে তাদের সিগন্যাল কেটে যায়। কিম বিভ্রান্ত হয়ে পড়ে যে এখানে তো রোদ, আর মোহিনীর বাড়িতে বৃষ্টি হচ্ছে কি করে। পরের দিন বন্ধুরা হানসোলকে দেখানো হয় সে কিমের সাথে দেখা করতে আসে, কিন্তু কিম হানসোলকে ভয় পায় যে সেও হয়তো ওই সিনিয়র ছাত্রের মতো তাকে ধুয়ে দেবে। তাই সে হানসোলকে দেখে ভয় পালিয়ে যায় এবং শিকে বলে যে আমি হানসোলকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে গেছিলাম। তারপরের দিনই আমি তাকে চুমু খাওয়ার কথা বলে দিলাম। আমি ভাবিও নি যে সে কি ভাববে, কিন্তু বন্ধু আমি ভাবছি যে ওর কাছে ক্ষমা চেয়ে নেব, আর আমার মনের কথাটাও ওকে অবশ্যই বলবো। কি বলিস? তখন সে বলে, তুই তো বলবি, কিন্তু এমন তো নয় যে সে হা বলে দেবে। যদি সে তোকে প্রত্যাখ্যান করে তাহলে কি করবি বলতো? এইভাবে বন্ধুরা সে একটু নেতিবাচক কথা বলতে শুরু করে। তখন কিম রেগে গিয়ে বলে, তোর মুখে কি পোকা পড়েছে? কী সব কথা বলছিস? আমারই ভুল যে আমি তোকে আমার মনের কথা বলেছি। এখন তুই দেখিস, আমি ওকে অবশ্যই প্রপোজ করব আর তোর সামনে হাজির করব। পরের দৃশ্যে বন্ধুরা মনির ক্লাসে আসা যাক, অর্থাৎ ভবিষ্যতে 2022 সালে। সব ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দেয়, শুধু মনি ছাড়া, যে তা করে না। তখন লেকচারের তাকে সতর্ক করে বলেন যে যদি আগামী 2 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা না দাও তাহলে আমি তোমাকে ক্লাস থেকে বের করে দেব। আর তারপর কোনো উপায় না পেয়ে মনি আবার রেডিওর মাধ্যমে কিমের সাথে যোগাযোগ করে এবং বলে, আমি জানি না কাল রাগে কি বলে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো আমাকে কাল অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করতেই হবে, তাই প্লিজ আমাকে সাহায্য করো। এইভাবে সে অনেক অনুরোধ করে। তখন কিম বলে, ঠিক আছে, এত কান্নাকাটি করার দরকার নেই, আমি তোমাকে সাহায্য করব, তুমি শুধু আমাকে ওই রেডিওর ম্যানুয়ালটা পাঠিয়ে দাও। মনি বলে, ঠিক আছে, কিন্তু তুমি ওই ম্যানুয়াল দিয়ে কি করবে? কিম বলে, জানো আমার একজন গার্লফ্রেন্ড আছে, সে রেডিও খুব পছন্দ করে, শুধু তাকে ইমপ্রেস করার জন্য আমাকে এই রেডিও চালানো শিখতে হবে। মনি বলে, বা বন্ধু তোমার উদ্দেশ্য তো খুব মহৎ। আচ্ছা তুমি ইউনিভার্সিটিতে কবে জয়েন করেছিলে? কিম বলে, আমি 1998 সালে জয়েন করেছি আর এখন 2nd ইয়ারে আছি। মনি বলে, ও ভাই, আমি তোমার জন্ম তারিখ জিজ্ঞেস করিনি, কোন সালে ইউনিভার্সিটিতে জয়েন করেছিলে সেটা বলো। কিম তখন বলে, আমি তো সেটাই বলছিলাম, আমি 1998 সালেই জয়েন করেছি আর এখন 1999 সাল চলছে আর আমি 2nd ইয়ারে আছি, আর কতবার বলবো? মনি তখন বিরক্ত হয়ে বলে, তুমি কি আমাকে পাগল ভাবছো নাকি? আরে এখন 2022 সাল চলছে আর তুমি বলছো 1999 সাল। আর এইভাবে কাজ হবে না, তুমি একটা কাজ করো, আমাকে তোমার মোবাইল নাম্বার দাও, আমি তোমাকে ফোন করছি। কিম তাকে তার নাম্বারও দেয়। বন্ধুরা কিমের কাছে সেই সময়ের একটি সাধারণ ফোন আছে আর মনির কাছে লেটেস্ট স্মার্টফোন। মনি সেই নাম্বারে ফোন করে, তখন মেসেজ আসে এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। এবার মনি অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব? সে কিমের কাছে আবার নাম্বার
নাম্বার চায়, কিন্তু এবারও ফোন লাগে না। সে কিমকে বলে, চলো আমরা মেসেজিং অ্যাপে কথা বলি। কিন্তু বন্ধুরা, কিম তো 1999 সালের ছেলে, সেই মেসেজিং অ্যাপ কী জিনিস বোঝে না। আরও কিছুক্ষণ কথা বলার পর দুজনেই বুঝতে পারে যে তারা আলাদা টাইমলাইনে বাস করে। দুজনেই অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব যে অতীতে থাকা কিম আর ভবিষ্যতে থাকা মনি একে অপরের সাথে কথা বলতে পারছে। কিম বলে যে, বন্ধু, এটা খুব অদ্ভুত, কিন্তু এটা নিশ্চিত করার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। তোমাদের কলেজে কি এখনো সেই পুরনো ফোন বুথটা আছে? মনি বলে, হ্যাঁ আছে, কিন্তু কেউ ওটা ব্যবহার করে না। কিম বলে, ঠিক আছে, একটা কাজ করো, আমি ওই ফোন বুথে গিয়ে কিছু একটা লিখব, তুমি আমাকে বলবে যে তুমি ওই মেসেজটা দেখতে পাচ্ছ কিনা। কিম তার টাইমলাইনে অর্থাৎ 1999 সালে ওই টেলিফোন বুথে গিয়ে কিছু লেখে এবং 2022 সালে মনি সেখানে গিয়ে দেখে যে কিমের লেখা মেসেজটা সেখানে আছে। সে বুঝতে পারে যে কিম সত্যিই অতীতে টাইমলাইনে বাস করে। তখন সে খুব উত্তেজিত হয়ে তার বন্ধুদের এই কথা বলে। তখন সে বলে যে, আরে কাল তোমার সাথে কথা বলার পর আমি ওই ছেলেটির সাথে কথা বলেছিলাম, সে গিয়ে ফোন বুথে লিখে এসেছে, এতে আর বড় কথা কি আছে? এটা দিয়ে কি করে প্রমাণ হয় যে সেটা 1999 সালে লিখেছে বলো তো? মনি আবার বিভ্রান্ত হয়ে পড়ে যে, হ্যাঁ এটাও তো ঠিক। অন্যদিকে 1999 সালে কিম অবশেষে হানসলের কাছে ক্ষমা চায় এবং আবার তার সাথে বন্ধুত্ব করে। আর বন্ধুরা, এখানে 2022 সালে ইয়াংজির পরিবারের অবস্থা ভালো নয়, তাই সে পড়াশোনা ছেড়ে চাকরি করার সিদ্ধান্ত নিয়েছে। মনিও তার জন্য খারাপ বোধ করে এবং ভয়ও পায় যে ইয়াংজি হয়তো আমার জীবন থেকে দূরে চলে যাবে। আর বন্ধুরা, সে 1999 সালে রেডিওর মাধ্যমে কিমকে এই কথা বলে। কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয় এবং তারা নিজ নিজ জীবনে যা যা ঘটেছে সব শেয়ার করে। তখন কিম তাকে বলে যে, তুমি তো জানো আমাকে আমার গার্লফ্রেন্ড হানসলকে ইমপ্রেস করতে হবে, কোনো ভালো আইডিয়া দাও তো। মনি বলে, সবার আগে স্নান করো, মানে পরিষ্কার জামা কাপড় পরো আর নিজের অ্যাটিটিউড ঠিক করো। হানসলের পছন্দ অপছন্দ বোঝো, আর সবচেয়ে জরুরি হলো সবসময় নম্র থাকা। এভাবে ব্যবহার করলে সে আপনা আপনিই তোমাকে পছন্দ করবে। আর বন্ধুরা, কিমও তার পরামর্শ মেনে নিজের চেহারা কিছুটা বদলায় এবং হানসলের সামনে যায়। এবার তার অ্যাটিটিউড দেখে হানসল এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়। তখন কিম খুব নম্রভাবে তার কাছে অনুমতি চায়। তুমি কি আমার সাথে বাইরে ঘুরতে যেতে পছন্দ করবে? প্লিজ হ্যাঁ বলো। হানসল হ্যাঁ বলে দেয় এবং দুজনে ঘুরতে বেরিয়ে পড়ে। এখন বন্ধুরা, মনি কিমকে যে টিপস দিয়েছিল সেই অনুযায়ী সে হানসলের সাথে ব্যবহার করে। এতে হানসল অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। তখন কিমও খুব খুশি হয় এবং সেই কথা মনিকে শেয়ার করে যে, ভাই তোমার টিপস কাজে লেগেছে। আর সে বলে, এখন আমি হানসলকে প্রপোজ করতে চাই, এর জন্য কোনো আইডিয়া দাও। মনি বলে, দেখো এখন সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে, তাই হয়তো সাহসের সাথে প্রপোজ করে দাও, সে অবশ্যই রাজি হয়ে যাবে। আর কিমও সাহস জোগাড় করে অবশেষে হানসলকে প্রপোজ করে, কিন্তু ভেতর থেকেই ভয় পায় যে জানি না সে হ্যাঁ বলবে নাকি প্রত্যাখ্যান করবে। আর যখন হানসল হ্যাঁ বলে উত্তর দেয়, তখন কিম খুশিতে সপ্তম স্বর্গে উঠতে থাকে যে আজ তুমি আমার জীবন হয়ে গেছো। সে এই কথাগুলো মনিকে জানায়। তখন মনিও তার জন্য খুব খুশি হয়। কিম জিজ্ঞেস করে, আচ্ছা মনি, তুমি বলো তোমার বয়ফ্রেন্ড ইয়াংজির কি হলো? তুমি কি তার সাথে দেখা করেছিলে? মনি বলে, হ্যাঁ দেখা তো করেছিলাম, কিন্তু বেচারার অবস্থা খুব খারাপ। সে তার পরিবারের জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছে আর একটা রেস্টুরেন্টে কাজ করছে, বেচারা। কিন্তু সে তো আমার সমস্যা নয়, আমি এখনো তাকে প্রপোজ করতে চাই, কিন্তু কি করব? যদি সে প্রত্যাখ্যান করে তাহলে ওর আর আমার মধ্যে বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে, তাই ভয় পাচ্ছি। কিম বলে, আরে তুমি তো ভালোবাসার ব্যাপারে গুরু, তুমি তো আমাকে শিখিয়েছো, আর এই জিনিসগুলো নিজের উপর প্রয়োগ করছো না কেন? কিন্তু দুঃখ পেও না, আমি তোমাকে সাহায্য করব আর এমন টিপস দেব যে শুধু ইয়াংজি কেন, যে কোনো ছেলেই পটে যাবে। তো একটা কাজ করো, তোমার নোটবুক বের করো আর আমার সব টিপস নোট করে নাও। ইয়েস বস বলে মনিও তার টিপস লিখতে শুরু করে। তারপর দুজনে অনেকক্ষণ ধরে গল্প করে। তখন মনি জিজ্ঞেস করে, তুমি তো 1999 সালে আছো তাই না? সেই সময় আমার বাবাও একই ইউনিভার্সিটিতে পড়তেন, আর দেখো কি কাকতালীয় ব্যাপার, তিনিও মেকানিক্যাল পড়তেন, তুমি নিশ্চয়ই তাকে চেনো। তখন কিম অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার বাবা 1999 সালে মেকানিক্যাল পড়তেন আর তিনিও একই ইউনিভার্সিটিতে? তাড়াতাড়ি বলো তার নাম কি? আমার বাবার নাম শি। কিম চমকে গিয়ে জিজ্ঞেস করে, তাহলে তুমি শি আর মেয়ে? বন্ধু, কি কাকতালীয় ব্যাপার। মনি বলে, তুমি আমার বাবাকে চেনো? তাহলে তো তুমি আমার মাকেও চিনবে, তিনিও তো সেখানে মেকানিক্যাল পড়তেন। সেই সময় দুজনেই ক্লাসমেট ছিলেন আর সেখান থেকেই তাদের ভালোবাসা শুরু হয়।